নির্বাচনে জিতে সরকার গঠনের পরও সংস্কার প্রক্রিয়া চলমান রাখার লিখিত দলিল তৈরি করাই ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আর আওয়ামী লীগ নিয়ে মনোভাব পরিবর্তন হলেই ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কাটবে বলেও মনে করেন উপদেষ্টা। কথা বলেছেন আয়নাঘর, জুলাই গণহত্যার শহীদ ও আহতদের খুঁজে বের করা এবং সহায়তা কার্যক্রম সহ নানা বিষয়ে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। সংস্কার নাকি নির্বাচন? সংস্কার হলে কতটা আর নির্বাচন হলে কবে? কদিন আগেও দেশের রাজনীতির মাঠে এ নিয়েই আলোচনা ছিল তুঙ্গে। তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেবার পর আলোচনায় মোড় ঘুরেছে। এখন বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে জমা দেয়া প্রতিবেদন অনুযায়ী কতটা সংস্কার নির্বাচনের আগে হবে আর কতটা হবে পরে তা নিয়েই চলছে আলাপ আলোচনা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকও শুরু করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত ঐকমত্য কমিশন। এই কমিশন গঠনের মূল লক্ষ্য কি? প্রশ্ন ছিল তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে। আমাদের একটা ঐকমত্যের একটা চুক্তি বা স্মারক আসলে তৈরি করা উচিত, যে সামনের যেই আসুক সরকারে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে, সংবিধান থেকে শুরু করে অন্যান্য যে সংস্কারের জায়গাতে সেই কমিটমেন্টটা এবং সেই ধরনের আর আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নির্বাচনে যাওয়ার আগেই, যে নির্বাচনের মধ্যে যারাই আসবে তারাই সংস্কারগুলো অব্যাহত রাখবে। ফলে তো সেই জায়গায় আমরা সবাইকে এক জায়গায় নিয়ে বাংলাদেশের রূপরেখাটা সরকারের পক্ষ থেকে তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা লিখিত চুক্তিনামা হবে, সেই পরিকল্পনা এই সংস্কার কমিশনটা কাজ করবে। জুলাই অভ্যুত্থানের ঐক্য ভাঙতে ভারতে থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের তৎপরতা চলছে বলেও জানান উপদেষ্টা। উঠে আসে ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক প্রসঙ্গ। তো ভারত সরকার বাংলাদেশের এই যে পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, মনে হচ্ছে কোনোভাবে যেন তারা এটা মেনে নিতে পারতেছে না এই বাস্তবতাকে, এবং তারা আওয়ামী লীগকেই সমর্থন করার চেষ্টা, তাদের ভিতরে প্রবণতা দেখা যাচ্ছে, তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, সেখানে তারা রাজনৈতিক কার্যক্রম করছে। তো সেই জায়গা থেকে ভারত যদি চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে, তাহলে অবশ্যই তাকে আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে এবং বাংলাদেশের যে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, সেই দিকেই ভারতকে আগাতে হবে। গেল সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর ঘুরে এসেছেন নাহিদ ইসলাম। জানতে চাওয়া ছিল আয়নাঘর ও সেখানে নির্যাতনের শিকারদের বিষয়ে সরকারের ভাবনা নিয়ে। আমরা চাই এটা সুষ্ঠু বিচারটা হোক, যে বাহিনী বা যার যেই সদস্যরা এটার সাথে জড়িত, যারা আইন বহির্ভূতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা বিচারের আওতায় আসুক, যাতে ভবিষ্যতে কেউ কখনো এইটা করার স্পর্ধা না পায়। গুমের বিরুদ্ধে আন্দোলন করা যে সংগঠনগুলো রয়েছে, মায়ের ডাক সহ, তাদের সাথে আলোচনা আমরা করব, যে ভিকটিমদেরকে আমরা কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করতে পারি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলেও জানান তথ্য উপদেষ্টা। এই সরকার চলে গেলেও তাদের ভবিষ্যৎ জীবনে যাতে নিশ্চয়তা থাকে, সেইটা আমরা ইনশিওর করে যাব। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছাবে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এর মাধ্যমে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পরে দেওয়ার দাবি জানানো হয়েছে। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার দাবিও উঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন বিএনপি, জামাত সহ ২৬টি রাজনৈতিক দলের নেতারা। কয়েক ঘন্টার বৈঠক শেষে তাদের প্রতিক্রিয়া জানান রাজনৈতিক দলের নেতারা। সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছানোর মাধ্যমে জাতীয় নির্বাচনের দিকে হাঁটবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে, সেটাই আপনার মূল কথা। এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আবার রিইউনাইট করাটা, এই যে
মানে এত বড় একটা আত্মত্যাগ 6 মাস আগে এতগুলি ছাত্র জনতার যে আত্মত্যাগ সেটা জানি কোনোভাবেও নষ্ট না হয়। আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না। আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে। এই নিষিদ্ধের প্রক্রিয়া যেতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যাতে না হয় সে বিষয়ে মতামত দিয়েছে অনেক রাজনৈতিক দল। তবে সংস্কারের পাশাপাশি নির্বাচনকেও অগ্রাধিকার দেওয়ার দাবি উঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এই সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে এটা হতে পারে, উনি এটার উপরে কোনো কমেন্ট করে নাই, কিন্তু সাধারণভাবে প্রায় সবাই বলেছেন তারা যত তাড়াতাড়ি পারে নির্বাচন করতে চান এবং এই নির্বাচন যাতে একটা ভালো নির্বাচন হয়। স্থানীয় নির্বাচন যদি আগে হয় তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে, আওয়ামী লীগ মাথাচাড়া দেবে, কিন্তু আমার মনে হয় যেটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। জুলাই আগস্ট বিপ্লবের যে একটি ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হওয়ার কথা আমরা জোর দিয়েছি, সেটি যেন অনতিবিলম্বে সেই ঘোষণাপত্র যেন জাতির সামনে ঐক্যমতের ভিত্তিতে চলে আসে। আগামী 6 মাস রাজনৈতিক দলগুলো এই কমিশনের সাথে কাজ করে দ্রুত একটি ঐক্যমতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন রাজনৈতিক দলের নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। পূর্ববর্তী সরকার দেশের আইনগুলোকে তামাশা বানিয়ে ফেলেছিল বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন আইন তৈরি করতে হবে যেন পরবর্তী প্রজন্ম সেটিকে আদর্শ মনে করে। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস এও বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে সমর্থন তার সরকার পেয়েছে, এরপরেও যদি দেশের জন্য ইতিবাচক কিছু না করা যায় তাহলে সেটি হবে দুর্ভাগ্য। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকার গঠিত 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠকে 26টি রাজনৈতিক দল, জোট ও অরাজনৈতিক সংগঠন অংশ নেয়। এই বৈঠকের উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এই বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় ধাপে প্রবেশ করল। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি। কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যোগ দেয়। সেখানে ডক্টর ইউনূস বলেন, একটি এলোমেলো অবস্থায় দায়িত্ব নেয়ার পর গত 6 মাসে দেশের সবাই তার সরকারকে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও অভাবনীয় সমর্থন পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও যদি দেশের ইতিবাচক পরিবর্তন না আনা যায় তবে তা তার সরকারের জন্য দুর্ভাগ্যজনক। এই যে দুই সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কবরের দোষ বোঝা ছাড়া কি বলবো। আমরা এই সুযোগ ছাড়তে চাই না। সবাই মিলেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার সহ
354টি প্রস্তাব এবারের জেলা প্রশাসক সম্মেলনে কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। 16 থেকে 18 ফেব্রুয়ারি এবছরের জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে শনিবার বিকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। জানানো হয়, রোববার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখা হবে। 2024 সালের জেলা প্রশাসক সম্মেলনে 381টি সিদ্ধান্তের মধ্যে 177টি বাস্তবায়ন হয়েছে ও 204টি বাস্তবায়নাধীন। তবে আগের সরকারের দর্শনের সাথে সম্পৃক্ত বিভিন্ন জনের নামে সড়ক, সেতুর মতো অবকাঠামোগত কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি বলেও জানান সচিব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব আছে আমাদের। তেমনি আছে যে মারণাস্ত্র ও সররা গুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে, কারণ আমাদের এই সাম্প্রতিক অতীতটা আপনারা জানেন কত বিষময়, যেটা এখনো অনেকে কাতরাচ্ছে। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 55তম বৈঠকে দুদেশের নদী ও পরিবেশ রক্ষা নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বিকেলে রাজধানীর বারিধারায় আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, এই প্রতিষ্ঠানটিতে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও বাদ্যযন্ত্র শেখানো হবে। অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের পরিবেশগত কয়েকটি বিষয়ে আলোচনা প্রসঙ্গে তিনি কথা বলেন। আমরা 3টি বিষয় এখানে উত্থাপন করব। একটা হচ্ছে কুশিয়ারাতে আমরা একটা পাম্প স্থাপিত হয়েছিল 2015 সালে। এখন কুশিয়ারা নদী থেকে পানি এনে আমাদেরকে ওই সেচ কাজটা চালাতে হবে। ওই পানিটা আনার জন্য ভারতের যে সম্মতির প্রয়োজন, সেই সম্মতিটা আমরা এখনো পাইনি, সেটার বিষয়ে আমরা কথা বলবো। আখাউড়া থেকে ওখানে ত্রিপুরার ত্রিপুরার ওখান থেকে বর্জ্যবাহিত পানি এসে আখাউড়ার পরিবেশ দূষিত করছে, এটাও পুরনো বিষয়, এটা নিয়ে আবার কথা তোলা হবে। আরেকটা হচ্ছে, এখন আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় গত বর্ষাতে বন্যা যেটা হলো আগস্ট মাসে, সেখানে অনেক বাঁধ ভেঙে গেছে। সেখানে বাঁধগুলো যখন আমরা মেরামত করতে যাই, দেখা যাচ্ছে ওটা 0 পয়েন্টে পড়েছে। সেখানে আমাদের একটা অনুমোদনের প্রয়োজন হয়। ওই অনুমোদনটা পেতে আমাদের পাওয়াটা যেন আমাদের জন্য সহজ হয়, সে বিষয়টা আমরা আলোচনা করব। ইসলামের সুমহান আদর্শ বিধিবিধান সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আশকারের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা রাত্রি অতিবাহিত করেছেন। আজ রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের ইজতেমা। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। বাদ ফজর মুরসালিন নিজামুদ্দিনের বয়ানের মাধ্যমে তৃতীয় পর্বের দ্বিতীয় দিন শুরু হয়। সকালে আম বয়ানের পরে প্রতিটি তাঁবুতে আলেমরা তাবলিকি দাওয়াত, ঈমান, নামাজ, জিকির আজকারের বিষয়ে বক্তব্য রাখেন। ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ জমায়েত হয়েছেন ইজতেমার ময়দানে। হাজির হয়েছে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদে হাজের ময়দানে আমাদেরকে একটা কঠিন জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য আমরা এখানে আসছি। আমরা এখানে আসছি প্রতিদিন আল্লাহর জন্য আসছি, যাতে আল্লাহ আমাদের রাজি খুশি হয়। পবিত্র কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং ইসলামের যে সুমহান আদর্শের বাণীগুলো, সেগুলো ছড়িয়ে দিতেই এই ইজতেমা তৃতীয় পর্বে অসংখ্য মুসলমানরা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। আগামী দিনগুলোতে তারা নিজেদেরকে সেই আদর্শে উজ্জীবিত করবেন এবং অনুপ্রাণিত হবেন। তারই সঙ্গে যারা এখানে আসেননি তাদেরকেও সুমহান বাণীটি ছড়িয়ে দিবেন, এই আশা তাদের। বাদ জোহর আরবীয় অতিথিদের বয়ানের তর্জমা করেন এদেশীয় মুরব্বীরা। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। সবসময় আল্লাহর জিকির মঞ্জিকিতে মশগুল থাকতে হবে। তারপরে বছরে অন্তত 4 মাস অন্তত এই পথেই যেন থাকা যায়। আমাদের এখানে ইজতেমা আসার উদ্দেশ্য আল্লাহ তাআলা জানি সমস্ত মানুষকে হেদায়েত দান করে এবং আমরা জানি দ্বীনের পথে চলতে পারি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের এক একটি উপদল বা খিত্তায় সকাল থেকে ঈমান, আমল, জিকির এবং ইসলামের অনুসরণীয় আদর্শ নিয়ে বয়ান করেছেন মুরব্বী বা আলেমরা। আগত মুসল্লিরা নিজেদের খাওয়া দাওয়া এবং গোসল সহ সবকিছুরই ব্যবস্থা করছেন। 16 ফেব্রুয়ারি মাওলানা ইলিয়াস বিন সাদ এই ইজতেমায় মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে।
নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অমর ২১শে বইমেলায় পাঠক দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন বইমেলা ঘুরতে বা বই কিনতে, আবার কেউ বা এসেছেন বাংলার সাহিত্য সংস্কৃতির বিশাল ভাণ্ডারের সাথে নিজ সন্তানকে পরিচয় করিয়ে দিতে। লেখক পাঠকরা প্রত্যাশা করছেন বই প্রকাশ এবং বই বিক্রির একটি বড় উদাহরণ হবে এবারের বইমেলা। আবির আহমেদের রিপোর্ট। শিশুরা উল্টে পাল্টে দেখছে বইয়ের পাতা। অমর ২১শে বইমেলার আভিজাত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্যস্ততার মাঝে একটু ফুরসত মিললেই শিশুদের নিয়ে মেলায় ভিড় করছেন অভিভাবকরা। বাচ্চাদেরকে বইয়ের জগতে, সাহিত্যের জগতে বা স্টাডির জগতে আরও একটু অনুপ্রাণিত করা। সবাই মিলে আমরা মেলায় এসেছি, এসে সব ঘুরছি, বইগুলো দেখলাম। সব হুমায়ুন আহমেদের বই, উনি তো আমার খুব প্রিয় একজন লেখক। ইতিহাস পরিচিতি করার জন্য বাচ্চাদের নিয়ে বইমেলায় আসছে। কেউ এসেছেন একাই বই ছুঁয়ে দেখার একান্ত বাসনা নিয়ে, তবে বইয়ের দাম খানিকটা সংশয় ফেলেছে অনেককেই। নতুন বইয়ের জন্য যে উন্মাদনা, তা কি দামের পাল্লায় মাপা যায়? তাই দাম কিংবা ব্যস্ততা কোনোটাই বইপ্রেমীদের দূরে সরাতে পারে না। আমি বই প্রেমিক, আমি বই কিনতে পছন্দ করি। কবিতার বই পড়তে যেমন ভালো লাগে, তেমন গল্পের বই পড়তেও ভালো লাগে। আমার বই পড়তে অনেক ভালো লাগে, আর এখানে বিভিন্ন বই দেখে অনেক বই সম্পর্কে জানতে পারছি। ভালো লাগছে, ঘুরছি, দেখছি, আর পছন্দ হলে তো অবশ্যই বই নেব। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে থাকা বিক্রয় কর্মীরাও জানাচ্ছেন একই কথা। এবারে যতই দিন যাচ্ছে বইমেলার পাঠকদের উপস্থিতি ততই বাড়ছে। 15 দিনের তুলনায় আজকে আমরা একটু ভিড় বেশি দেখতে পাচ্ছি। বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। গতকালকে আর আজকের বিক্রি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি ভালো। সংশ্লিষ্টরা বলছেন এবারের মেলা সামনে আরও জমজমাট হবে, বাড়বে বিক্রি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাতে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় এবং শেষ পর্ব। আখেরি মোনাজাত দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লাখো মুসল্লির উদ্দেশ্যে হেদায়েতের কথা বলে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্দলভির ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন মুসল্লিরা। এদিন ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন। এর বাংলা তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকিদার তালিম। ইজতেমা ময়দানে অবস্থানরত মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশেপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা শরিক হবেন আখেরি মোনাজাতে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের যাতায়াতের জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। দ্বিতীয় এবং শেষ পর্বে এখন পর্যন্ত ইজতেমা ময়দানে ৩ জনের মৃত্যু হয়েছে। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় যোগ দিয়েছেন ৪৯টি দেশের প্রায় ১৫০০ বিদেশি মুসল্লি। ইজতেমার মাঠে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাজিব, আখেরি মোনাজাত ঠিক কটা নাগাদ শুরু হতে পারে, আর ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন ৫৮তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের শেষ দিন আজ। আখেরি মোনাজাতের মাধ্যমেই কিন্তু আজ শেষ হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাতে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে দুপুর ১২টা নাগাদ এই মোনাজাতটি শুরু হবে, এমনটি আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে। তার থেকে এর আগে যদি আমরা একটু জানাই যে ফজরের আজানের পর কিন্তু মুরসালিন সাহেব তিনি বয়ান শুরু করেছেন এবং তারপরেই দুপুর নাগাদ কিন্তু ইউসুফ বিন সাদ, মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে, তিনি কিন্তু হেদায়েতের বয়ানের মাধ্যমে এখানে আনুষ্ঠানিকতা পরিচালনা করছেন। আর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর ১২টা থেকে ১২:৩০ মধ্যে আখেরি মোনাজাত
ইস্তেমাতের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। আমরা সকাল থেকেই এই ইস্তেমা প্রাঙ্গণে এসেছি, সেখানে দেখেছি নফল ইবাদত এবং জিকির আজগারের মাধ্যমে কিন্তু এই ইস্তেমার আনুষাঙ্গিক যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু পালন করছেন। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে বিশাল এলাকা জুড়ে লক্ষাধিক মুসল্লি কিন্তু এই ইস্তেমা প্রাঙ্গণে অবস্থান করছেন এবং তাদের যে ঈমান এবং আকীদা সে সম্পর্কে তারা বয়ান শুনছেন এবং সেই আমলগুলো তারা বাস্তব জীবনে প্রয়োগের জন্য চেষ্টা করবেন এমনটি তারা বলছেন। সেই সাথে আপনাদেরকে যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, সকাল থেকে উত্তরা থেকে এই টঙ্গী পর্যন্ত আমরা খুব একটা ভিড় দেখতে পাইনি। আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা আমাদের চোখে পড়েছে এবং খুব স্বাচ্ছন্দ্যে মানুষ আখিরি মোনাজাতে অংশ নিতে এখানে আসতে পারছেন আমরা দেখেছি এবং এই ইস্তেমা প্রাঙ্গণের আশেপাশের এলাকায়ও কিন্তু যথেষ্ট নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি এবং পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সতর্ক করছেন এবং সে সাথে ড্রোন নিয়ে যে প্রথম পর্বে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছিল সেটিও কিন্তু সতর্কতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছেন। এবং আপনাদেরকে যদি একটু মুসল্লিদের ব্যাপারে একটু বলি যে মুসল্লিরা আমরা যে প্রথম এবং দ্বিতীয় পর্বে দেখেছিলাম যে উপচে পড়া ভিড় ছিল, সেই ভিড়টি অনেকটাই কমে এসেছে। এবার আমরা দেখেছি রাস্তার দুধারে যেই মুসল্লিদের অবস্থান ছিল সেটি অনেকটাই কমে এসেছে। টঙ্গীর যে তুরাগ পাড়ে যে মূল ময়দানটি, সেই ময়দানেই কিন্তু খিত্তায় খিত্তায় মানুষ অবস্থান করছেন। বর্তমানে হেদায়েতের বয়ান তারা শুনছেন। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কখন আসলে আখিরি মোনাজাতটি শুরু হবে, তারপরে এই 58তম ইস্তেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শাওন। টঙ্গী থেকে জানছিলাম ইস্তেমার খবর। আজ থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার সহ 354টি প্রস্তাব এবারের জেলা প্রশাসক সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। 16 থেকে 18 ফেব্রুয়ারি এবছরের সম্মেলন উপলক্ষে শনিবার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখা হবে। 2024 সালের জেলা প্রশাসক সম্মেলনে 381টি সিদ্ধান্তের মধ্যে 177টি বাস্তবায়ন হয়েছে ও 204টি বাস্তবায়নাধীন। তবে আগের সরকারের দর্শনের সাথে সম্পৃক্ত বিভিন্ন জনের নামে সড়ক, সেতুর মতো অবকাঠামোগত সহ কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি বলেও জানান সচিব। প্রায় 6 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এর আগে গতকাল গভীর রাতে সিলেট স্টেশনের অদূরে শিববাড়ি এলাকায় একটি তেলবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকালে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারের পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এদিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সময়মতো ছেড়ে যেতে পারেনি 2টি ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। ইস্তেমা মাঠে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। নাজিব, আমরা এর আগেও আপনার সাথে যোগাযোগ করেছিলাম যে কখন ঠিক আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এখনও ঠিক একই প্রশ্নই রাখতে চাই যে আখিরি মোনাজাতটি আসলে ঠিক কখন নাগাদ শুরু হতে পারে, আর ইস্তেমা মাঠের সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আমরা জানতে পেরেছিলাম 12টা কিংবা 12টার ঠিক পরেই কিন্তু আখিরি মোনাজাত হওয়ার কথা ছিল, তবে এখনো পর্যন্ত সে আখিরি মোনাজাত শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হতে পারে এমনটি আমরা জেনেছি। সেই সাথে এখন কিন্তু হেদায়েতের বয়ান চলছে, যেখানে হচ্ছে ইসলাম এবং আকীদা এবং কিভাবে ইসলাম পালন করতে হবে, নিয়ম নীতি মেনে কিভাবে ইসলামকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে সে ব্যাপারে কিন্তু বয়ান করছেন সাদ কান্দালবের বড় ছেলে ইউসুফ বিন সাদ, এবং তিনি কিভাবে ইসলাম প্রচার করতে হবে এবং তা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে হবে সে ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ বয়ান করছেন তিনি।
এবং মুসল্লিরা খিত্তায় খিত্তা অবস্থান নিয়েছেন এবং সেই সকল বয়ানগুলো তারা শুনছেন এবং কিভাবে তা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে পারবেন সে ব্যাপারে কিন্তু তারা আমাদের সাথে কথা বলছেন যে তারা সেখান থেকে গুরুত্বপূর্ণ মাসালা এবং যে আকীদার কথা রয়েছে সেগুলো কিন্তু তারা গ্রহণ করছেন। এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে ফজরের পর ভাই মুরসালিন বয়ান করেন এবং তারপরেই কিন্তু সকাল 9:30 থেকে 10টার কিছু পরেই ইউসুফ বিন সাদ তার হেদায়েতের বয়ান শুরু করেন এবং এখনো পর্যন্ত সে বয়ান চলছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা অবস্থান নিয়েছেন তার আশেপাশের সড়কেও কিন্তু আমরা দেখেছি আখিরি মোনাজাতের জন্য তারা অপেক্ষা করছেন কখন নাগাদ আখিরি মোনাজাত শুরু হয়। তারা তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে চান এবং নিজেদের আত্মশুদ্ধির একটি পথ তারা সৃষ্টি করতে চান। আপনাদেরকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুজনের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার চাদরে ঢেকে ফেলা হয়েছে এই ইজতেমা প্রাঙ্গণ এবং তার আশেপাশের এলাকা। এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু বলি যে প্রথম পর্বে যে উপচে পড়া ভিড় আমরা দেখেছি সেটা অনেকটাই কমে এসেছে, তো আশা করা যায় যে মুসল্লিরা খুব নির্বিঘ্নেই আখির মোনাজাতে অংশ নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শাওন। আমরা ইজতেমা ময়দান থেকে জানছিলাম ইজতেমার সর্বশেষ খবর। এখন যাচ্ছি গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের কাছে। নাসির, আমাদের সহকর্মী নাজিবুর রহমান যেটি জানাচ্ছিলেন যে এখনো আখিরি মোনাজাত শুরু হয়নি, তো সেখানে লোক সমাগম কেমন দেখছেন? আরেকটি ব্যাপার জানতে চাই যে মোনাজাত শেষে যারা আসলে তাদের গন্তব্যে ফিরতে চায় তাদের জন্য কি যথেষ্ট যানবাহনের ব্যবস্থা আছে কিনা, এই ব্যাপারে কোনো তথ্য কি আপনার জানা আছে কিনা আমাদের জানাবেন। শাওন, অল্প কিছুক্ষণ পরে মোনাজাত শুরু হবে। 2 দিনের তালিম তাস্কিল এবং চিল্লাবন্দি হয়ে বয়ানের পর এখন চলতেছে মূলত হেদায়েতি বয়ান। মানুষ কিভাবে আল্লাহর তরফ থেকে হেদায়েত হয়ে যায়, কিভাবে আল্লাহ হয়ে যায় তার উপর এখন বয়ান চলতেছে। এই বয়ানের পরপরই এখন যিনি ইউসুফ বিন সাদ উনি এখন বয়ান করতেছেন, উনি মূলত মোনাজাত পরিচালনা করবেন। তাই এখানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা মোনাজাত করার জন্য অপেক্ষায় আছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরুষ মুসল্লির পাশাপাশি প্রচুর পরিমাণ নারী এখানে উপস্থিত আছেন এবং নারীদের মধ্যে আমরা অনেক হিন্দু মহিলা এবং পুরুষকেও দেখতে পাচ্ছি। তারা মহান রবের কাছে যার যার ধর্ম অনুসারে তারা প্রার্থনা করার জন্য এখানে যোগ দিয়েছেন। এবং এর পরপরই মোনাজাত শেষ করে যখন মুসল্লিরা তাদের গন্তব্যে ফিরবেন, তাদের বাড়িতে যাবেন, তার জন্য বিপুল পরিমাণ যানবাহন তারা অলরেডি স্থাপন করে বিভিন্ন স্টপেজে তারা রেখে দিয়েছেন। আমরা জয়দেবপুর চৌরাস্তাতে, টঙ্গী কলেজ মাঠে এবং পোবাইলের স্কুল মাঠে আমরা দেখেছি শত শত গাড়ি সেখানে দাঁড়ানো আছে। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন সে বিষয়ে রাস্তাঘাট মহাসড়ক মোটামুটি আজকে ফাঁকা রয়েছে এবং যানবাহন এখন চলাচল করতেছে। এই কোনো প্রকার যানবাহন নিয়ন্ত্রণ করা হয়নি এই পর্বে, যার ফলে আমরা পুলিশ প্রশাসন মনে করতেছেন যে এই পর্বে যানজট হবে না, নির্বিঘ্নে মুসল্লিরা বাড়ি যেতে পারবেন। অলরেডি 9টা বিশেষ ট্রেন সার্ভিস অলরেডি চালু রয়েছে এই মুসল্লিদের যাতায়াতের জন্য। এই ছিল যাতায়াত ব্যবস্থার উপর খবর। শাওন। গাজীপুর থেকে জানছিলাম ইজতেমার খবর। 8 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে নড়াইল জেলা বিএনপির কাউন্সিল। দ্বিবার্ষিক কাউন্সিলে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি নড়াইলে বিএনপির জেলা কাউন্সিলে, যেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, দীর্ঘদিন পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিল হচ্ছে, তো নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন লক্ষ্য করছেন সেটি জানাবেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখার কথা, তিনি কখন বক্তব্য রাখবেন সে ব্যাপারটি জানতে পেরেছেন কিনা সেটিও আমাদের জানাবেন। একটি উৎসব মুখর পরিবেশ বলা যায় এই নড়াইলে। 2017 সালে সর্বশেষ এই জেলা বিএনপি কাউন্সিল হয়েছিল। 8 বছর পর এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। একটি
দুইটি পর্বে আজকের দিনব্যাপী কাউন্সিলটি হচ্ছে। প্রথম পর্বে সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়েছে এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের বক্তৃতা পর্ব চলছে এবং দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি প্রথম যে অধিবেশন চলছে বক্তৃতা পর্ব এখানে সংযুক্ত হবেন। বেলা 1টা থেকে 1:30টার মধ্যে উনি এখানে সংযুক্ত হয়ে বক্তব্য রাখবেন। আর পরবর্তী যে বিকালের সেশন রয়েছে লাঞ্চের পরে সেখানে আসলে কাউন্সিলরদের সরাসরি ভোটে এখানে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে এবং তারেক রহমান সেই ভোটাভুটিরও প্রত্যক্ষ করবেন এমনটাও আমাদেরকে জানানো হয়েছে। বিএনপি আসলে একটি জাতীয় কাউন্সিলের একটি পরিকল্পনা করছে, যদিও সেটি কবে নাগাদ সুনির্দিষ্ট দিনক্ষণ আমাদেরকে জানানো হয়নি। তবে যেহেতু ধারাবাহিকভাবে তারা জেলা পর্যায়ের কমিটিগুলোর এই কাউন্সিলের মাধ্যমে করছে এবং সেটি ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো বিএনপি সে জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করবে এবং জেলা পর্যায়ের যে কমিটিগুলো হচ্ছে এবং এটি সরাসরি একটি যে তৃণমূলের যে প্রত্যক্ষ ভোট সেই ভোটের মাধ্যমে তারা এই ধারাবাহিকভাবে এই প্রতিটি জেলা কমিটিগুলো গঠন করা হচ্ছে এবং দলের নেতারা যে যুক্তি দিচ্ছেন যে গত 16-17 বছর তারা একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের নেতাকর্মীদের পাশে যারা থেকেছেন এবং যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের মতামতের ভিত্তিতে যদি নতুন নেতৃত্ব নির্বাচন অর্থাৎ বেছে নেওয়া হয় সেক্ষেত্রে তৃণমূলের নেতাকর্মীদের আর একটি তাদের মূল্যায়ন করা হয়, এই ধরনের একটি বক্তব্য তারা বলছেন এবং সেই ধারণা থেকে আসলে সরাসরি জেলা পর্যায়ের যে কমিটিগুলি হচ্ছে সেখানে সরাসরি ভোটের মাধ্যমে এখানে নির্বাচিত করা হচ্ছে। এই নড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম অধিবেশন হচ্ছে এবং শিল্পকলা একাডেমি মাঠে মিলনায়তনে দুপুরের পরে ভোটাভুটি পর্বটি অনুষ্ঠিত হবে। আজকে সভাপতি পদে এখানে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এছাড়া সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে আরো 3 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নেতাকর্মীরা যারা এখানে আছেন স্থানীয় নেতাকর্মীরা তারা বক্তব্য রাখছেন এবং সবাই প্রত্যাশা করছেন যে নতুন নেতৃত্ব আসবে সেটি সংগঠনকে আরো শক্তিশালী করতে সামনে যে নির্বাচনের প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি সারবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব। শাওন। নড়াইল জেলা বিএনপির কাউন্সিলের খবর জানাচ্ছিলেন ইমরুল আহসান। অবিলম্বে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। সেই খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, শিক্ষকরা তো বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন, তো এখন কি অবস্থা? শাহবাগে তারা অবস্থান করছেন, তো সেখানে কি অবস্থা দেখছেন আপনি আমাদের জানাবেন। শাওন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2023-এ যারা নিয়োগ পেয়েছিলেন সেই 5,631 জন শিক্ষকের নিয়োগ বাতিল করে দিয়েছিল হাইকোর্ট এবং সেই বাতিলের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে তারা লাগাতার কয়েকদিন যাবত ধরে কর্মসূচি পালন করে আসছেন এবং তাই ধারাবাহিকতায় তারা আজকেও জাতীয় জাদুঘরের সামনে তারা একপাশে রাস্তা আটকিয়ে অবরোধ করে সেখানে তারা আজকে অবস্থান নিয়েছেন। এর ফলে শাহবাগ থেকে কাঁটাবন যাওয়ার যে পথ, সেই পথের যে রাস্তাটি সেটি আসলে বন্ধ রয়েছে, অর্থাৎ শাহবাগ থেকে কাঁটাবন যাওয়ার রাস্তাটিতে যান চলাচল করছে না, বাকি রাস্তাগুলো এখনো ফাঁকা রয়েছে এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে যে যান চলাচলে কিছুটা প্রভাব পড়লেও সেই অর্থে এখনও যানজট সৃষ্টি হয়নি, কারণ বাকি রাস্তাগুলো এখনও ফাঁকা রয়েছে এবং এর পাশাপাশি পুলিশে অবস্থান নিয়েছে যাতে করে এখান থেকে আন্দোলনকারীরা যাতে করে রাস্তা অবরোধ করতে না পারে এবং এর পাশাপাশি তারা যিনি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে তারা যে আন্দোলন করে আসছেন এবং এই আন্দোলন করার পরেও উপদেষ্টাদের কাছ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি বা তাদের দাবি দেওয়া বা আদায়ের ক্ষেত্রে বা কোনো প্রকার কোনো ধরনের আশ্বস্ত তাদেরকে করা হয়নি এবং তারা এটিও বলছেন যে যতদিন না পর্যন্ত হাইকোর্টের এই আদেশ বাতিল করে পুনরায় তাদেরকে নিয়োগের সুপারিশ না করা হবে ততদিন পর্যন্ত তারা রাস্তায় অবস্থান
অবস্থান নিয়ে তারা তাদের এই দাবি আদায়ের জন্য কাজ করে যাবেন এবং কর্মসূচি পালন করে যাবেন। আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহের বৃহস্পতিবার, বুধবার কিংবা তার আগেও প্রতিদিনই কিন্তু তারা ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছেন। তবে আজকের দিনে তারা মূল সড়ককে অবরোধ না করে তারা আজকের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। তো এই ছিল জাতীয় জাদুঘর থেকে শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ অবস্থা। শাওন। জাতীয় জাদুঘরের সামনে থেকে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের খবর জানছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় এসেছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার, আর ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে দেশের নেতৃত্ব কারা দেবে। দুপুরে নড়াইলে জেলা বিএনপির কাউন্সিলে কথা বলেন তিনি। দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নড়াইল জেলার বিএনপির এই কাউন্সিলের ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচিত হলে বিএনপির দেয়া ৩১ দফার আলোকে দেশকে গড়ে তোলা হবে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, এখন ভোটের অধিকার ফিরিয়ে দেয়াই হচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রধান কাজ। জেলা বিএনপির ৭০৭ জন কাউন্সিলর বৃন্দ সহ উপস্থিত, সামনে সময় এসেছে যেই ভোটের অধিকারের দাবিতে, মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। ৩১ দফাটা হচ্ছে বিগত ১৫ বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। আত্মশুদ্ধি ও গুনাহ মাফের ফরিয়াদের কামনা করে আখিরি মোনাজাত হয়েছে টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার মানুষ। দুপুর ১২টা ৩৮ মিনিটে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় ২৪ মিনিট। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। নাজিবুর রহমানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা ১২টার পর জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিন পতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন মহান আল্লাহর দরবারে। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ বাতাস মুখরিত করে মহামহিমের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ২৪ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। রোববার সকালে চারিদিক থেকে অনেক মুসল্লি টঙ্গীতে পৌঁছান। মোনাজাতের আগে ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশেপাশের রাস্তা অলিগলিতে অবস্থান নেন। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। ইজতেমা থেকে দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানকে হেদায়েত দিয়ে দেয় এবং সমস্ত মুসলমান যাতে এক আর নেক হয়ে দিনের কাজ করতে পারে, এই দোয়াই করছি। দোয়া করছি যে আল্লাহ তুমি বাংলাদেশে যত মুসলমান আছে হেদায়েত করো, আর আল্লাহর নাম লইয়া সবাইকে ভালো করো। এলাকায় এলাকায় যে মসজিদের মধ্যে মানুষকে আল্লাহ তাআলার রাস্তায় কিভাবে ডাকবো, আল্লাহ ভুলা লোকগুলোকে আল্লাহর দিকে কিভাবে ডাকা যায়, হ্যাঁ, মসজিদ বেমুখ লোকগুলোকে মসজিদের দিকে কিভাবে নিয়ে আসা যায়, এই সংক্রান্ত আলোচনা করেছেন। এর মধ্য দিয়ে শেষ হলো এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। আগামী ১৮ ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবেন সাদ অনুসারীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। ঘরে ফেরা মানুষের পরিস্থিতির খবর জানাতে টঙ্গী এলাকায় সড়কে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা তার সাথে সরাসরি কথা বলছি। নাসির, মুসল্লিদের ঘরে ফেরা বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা,
বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ এবং মঙ্গল কামনা করে যে আখিরি মোনাজাত শেষ হলো। মোনাজাত শেষ হওয়ার পরে শুরু হয়েছিল জোহরের নামাজ, এবং নামাজের পরে তারা খাওয়া দাওয়া শেষ করে এখন তারা রাস্তায় আস্তে আস্তে বের হচ্ছেন। তো মহাসড়ক মোনাজাতের সময় মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল, প্রতি বছরের ন্যায় এবার অত ভিড় ছিল না। মহাসড়কে যানবাহন চলাচল সকাল থেকেই স্বাভাবিক ছিল, যার জন্য কোনো যানজট ছিল না। এখন মুসল্লিরা ইজতেমা ময়দান থেকে বের হয়ে আসছেন মহাসড়কে। এখান থেকে তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তাদের রিজার্ভ করা বাস বিভিন্ন স্টপেজে রেখেছেন, এখন তারা সেখানে পায়ে হেঁটে যাচ্ছেন। অনেকে আবার যারা আশেপাশে জেলার রয়েছেন তারা এখান থেকে বিভিন্ন বাস যুগে তারা যাওয়ার চেষ্টা করেছেন। আমরা একটু আগে খবর নিয়েছি টঙ্গী রেল স্টেশনে, যেখানে 8টি ট্রেন বিশেষ ট্রেন চালু ব্যবস্থা করা হয়েছিল। সেই ট্রেন স্টেশনও আমরা তেমন ভিড় দেখিনি, এবং ওখানে স্বাভাবিকভাবেই মুসল্লিরা ট্রেনে যাচ্ছেন এবং ট্রেনে তারা উঠতে পারতেছেন। মহাসড়কে এখন তেমন কোনো চাপ নেই। যারা এখানে মহাসড়কে আসতেছেন তারা যানবাহন পাচ্ছেন, এবং যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা হয়তো আসর নামাজের পরে অনেক মুসল্লিরা বের হবেন, সেরকম প্রস্তুতি রয়েছে। এই ছিল বিশ্ব ইজতেমা ময়দানের সর্বশেষ খবর। টঙ্গী থেকে জানছিলাম ইজতেমা ময়দান থেকে মুসল্লিদের ঘরে ফেরার খবর। নিয়োগ পুনর্বহালের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। সকাল 10টায় সুপারিশপ্রাপ্ত কয়েকশো শিক্ষক জাতীয় জাদুঘরের সামনে সড়কে বসে কর্মসূচি শুরু করে। অবিলম্বে হাইকোর্টের রায় বাতিল করে তাদেরকে নিজ কর্মস্থলে যোগ দেওয়ার দাবি জানায় তারা। 11তম দিনের মতো আজ রাজপথে আন্দোলন করছেন তারা। গত 31শে অক্টোবর শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হয়। এতে 6,531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন, কিন্তু সুপারিশপ্রাপ্ত হননি এমন 31 জন রিট করলে নিয়োগ কার্যক্রম 6 ফেব্রুয়ারি বাতিল করে রায় দেয় হাইকোর্ট। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরকার যতগুলো নিয়োগ কাজ সম্পূর্ণ করে গেছেন তার সম্পূর্ণ নিয়োগগুলো বাতিল ঘোষণা করে দিবেন। যদি এটি না করেন আজকের মধ্যেই আমাদের যোগদান নিশ্চিত করবেন। যৌক্তিক অযৌক্তিক দাবি যৌক্তিক বলি নিয়ে অনেকেই এখানে আসছে, সেখানে স্পেশাল বেঞ্চ বসিয়ে তাদের যদি রায়টা কার্যকর করতে পারে তাহলে আমাদের কেন 1 মাস সময় লাগবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 24শে ফেব্রুয়ারির পর বাজারে ভোজ্য তেলের সংকট থাকবে না বলে আশ্বস্ত করেছেন মিল মালিকরা। তবে পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সংকট নয়, দাম বাড়াতেই কৃত্রিম সংকট তৈরি করে মিল মালিকরা। এমনকি তেলের সাথে অন্য পণ্য নিতে বাধ্য করা হয়। বিতর্কের ঊর্ধ্বে গিয়ে টেকসই সমাধানের জন্য ভোজ্য তেলের উৎপাদন এবং সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মিল মালিকদের নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। মেজবা হাসানের রিপোর্ট। মুসলিম প্রধান দেশগুলোতে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানো হলেও বাংলাদেশের চিত্র উল্টো। রমজান শুরু হওয়ার আগেই দ্বিতীয় দফায় ভোজ্য তেলের সংকটে ক্রেতাদের নাভিশ্বাস। ভোজ্য তেলের বাজারে এই অস্থিরতা কিভাবে কমানো যায় তা নিয়ে পাইকারি, খুচরা ও মিল মালিকদের সমন্বয়ে ভোক্তা অধিকারের এই আয়োজনে তৈরি হয় উত্তেজনা। পাইকারি খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের খড়গ ফেলানো হয়, অথচ সংকট তৈরি করে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় কর্পোরেট ব্যবসায়ীরা। আপনাদের রেট বৃদ্ধি করতে হয় সেটা আপনারা বলেন, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বাজারে এই জরিমানা ওনারা ডেইলি বিক্রি করতেছে 170 টাকা করে, ওই 70 টাকা করে বিক্রি করতেছে, কিন্তু আপনারা কোনো আলোচনা না করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে জরিমানা করতেছেন। তবে কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি মিল মালিকরা। অজুহাত দেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার। এলসিটার সমস্যাটা হয়েছে কোথায়? যেই মালটা আমরা অক্টোবর এলসি করার, সেপ্টেম্বর এলসি করার কথা, সেইগুলো আমরা এলসি করেছি অক্টোবরের শেষের দিকে, এবং সেইটা আমাদের ডিসেম্বরে শিপমেন্ট হওয়ার কথা ছিল। সেটা ব্রাজিলে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখানে পৃথিবী ছোট, কোনো ধরনের ইনফরমেশন হাইড করার সুযোগ নাই। ওখানে লো টাইডের কারণে 15 দিন জাহাজগুলো নঙ্গর করতে পারে নাই।
তা যার ফলশ্রুতিতে রমজান উপলক্ষে যে অতিরিক্ত চাহিদা ছিল সেটা হয়তো বা সবার পক্ষে মিট করা সম্ভব হয় নাই, কারো পক্ষে সম্ভব হয়েছে, কারো পক্ষে সম্ভব হয় নাই। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সবাই আমরা একমত হলাম। এসও অনুসারে তেল সরবরাহের ক্ষেত্রে কোম্পানি সমূহকে নিজের গাড়িতে নিজেরা ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। ওনারা এটা এগ্রি করছেন, প্রোভাইডেড যে গাড়ির ভাড়া টাড়া এগুলো সব আপনাদের পৌঁছানোর পরে আপনারা এটা পরিশোধ করবেন। তবে রমজান উপলক্ষে তেলের বাজার আদৌ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে সদুত্তর দিতে পারেনি কেউ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আত্মশুদ্ধি ও গুনাহ মাফের ফরিয়াদ কামনা করে আখেরি মোনাজাত হয়েছে টঙ্গী তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার মানুষ। দুপুর 12টা 38 মিনিটে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় 24 মিনিট। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। নাজিবুর রহমানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা 12টার পর জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিন পতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন মহান আল্লাহর দরবারে। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ বাতাস মুখরিত করে মহামহিমের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় 24 মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। রোববার সকালে চারিদিক থেকে অনেক মুসল্লি টঙ্গীতে পৌঁছান। মোনাজাতের আগে ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশেপাশের রাস্তা অলিগলিতে অবস্থান নেন। যে হাদিসের কথা বলেই করে এগুলো আমরা শুনতাছি। আমরা শিখলাম দিনের পথে চলা ও মেহনতি করা। দাওয়াতের কাজের জিম্মাদারি আল্লাহ পাক দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য এখানে আমরা আসছি। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করুন সবার। আল্লাহ তাআলা যেন সারা কায়নাতের উম্মতকে ক্ষমা করে দেন, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া ছিল। প্রত্যেক মুসলমান যেন দিন নিয়ে চলা সহজ হয়। দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানকে হেদায়েত দিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি বিশ্ববাসীর জন্য, সমস্ত মুসলমান যাতে ভালো থাকে। এর মধ্য দিয়ে শেষ হলো এবারের 58তম বিশ্ব ইজতেমা। আগামী 18 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবেন সাদ অনুসারীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। বান্দরবানের লামায় রাবার বাগানের 25 জন শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি এলাকায় কয়েকটি রাবার বাগানে অস্ত্রধারী সন্ত্রাসীরা হানা দেয়। এই সময় 4টি বাগান থেকে অস্ত্রের মুখে 25 জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন। অপহৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। অপহৃতের উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, কাল থেকে তো কর্মসূচি শুরু, তো নদী পাড়ে প্রস্তুতি কেমন দেখছেন? নাজদিন, নদী পাড়ের যদি কর্মসূচির কথা বলি, যেহেতু কাল সকাল থেকেই এই টানা 48 ঘন্টার এই কর্মসূচি উদ্বোধন করা হবে, শেষ মুহূর্তে কিন্তু যারা এই বিভিন্ন স্থাপনার কাজ করছেন, নির্মাণ কাজ করছেন, তাদের মধ্যে খুবই আমরা ব্যস্ততা লক্ষ্য করছি, যেন তাদের মধ্যে যেন দম ফেলার ফুসরত নাই। ইতিমধ্যেই যদি আমি একটু দেখাতে চাই, দেখবেন যে ইতিমধ্যেই কিন্তু এখানে তাঁবু নির্মাণ করা হয়েছে, সামিয়ানা নির্মাণ করা হয়েছে
আছে এবং এখানে যে দূর দূরান্ত থেকে যে মানুষজন আসবে তারা যেন মানে সুপেয় পানির যেন কোনো সমস্যায় না পড়ে এ কারণে পানির লাইন এখানে টানা হয়েছে এবং সেই সাথে তারা কিন্তু এখানে বিদ্যুতের যে ব্যবস্থা সেই বিদ্যুতের লাইন টানা হয়েছে। আর বিদ্যুৎ যদি সরবরাহ না থাকে সে কারণে কিন্তু জেনারেটর ব্যবস্থা করা হয়েছে। এখানে মঞ্চ নির্মাণের কাজ চলছে, সাউন্ড সিস্টেম, এলইডি স্ক্রিন এবং সেই সাথে মানে সর্বশেষ যদি বলি তাহলে বলতে হবে যে কাল সকাল থেকে যে লোকজন আসবে তারা যেন এখানে সুন্দরভাবে থাকতে পারে, অবস্থান করতে পারে, খাবার খেতে পারে। খাওয়ার টেন্ট নির্মাণ করা হয়েছে, এখানে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং যে আয়োজক যে রয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তার নেতৃত্বে শত শত স্বেচ্ছাসেবক এখানে কাজ করছেন এবং যে 10টি পয়েন্টে যে লোকজন অবস্থান করবেন তাদের জন্য নিরাপত্তা সহ খাদ্য সরবরাহ, স্বাস্থ্যগত বিষয়, বিভিন্ন বিষয়গুলো যেন দেখা এবং সেই সাথে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে সশরীরে আসবেন এবং জাতীয় অনেক নেতৃবৃন্দ আসবেন, তাদের দেখভালের জন্য কিন্তু এবং তাদের অবস্থানের জন্য কিন্তু এখানে অনেক কিছু ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে। অর্থাৎ তিস্তার চর জুড়ে যেন একটি সুন্দর একটা যেন মেলা বসেছে, এ ধরনের একটি চিত্র আমরা দেখছি। নাজদিন, জানছিলাম তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কর্মসূচির খবর। দিনাজপুরের হিলি সীমান্তের রেলওয়ে ব্রিজের সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বিজিবি জানায় হিলি সীমান্তের ধরন্দা রেলওয়ে ব্রিজের নিচের অংশের পাথর সরে যাওয়ায় সংস্কার কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। শ্রমিকেরা গত কয়েকদিন ধরে এই সংস্কার কাজ করলেও গতকাল বিকেলে কোনো কারণ ছাড়াই হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাজ বন্ধ করার হুমকি দেয়। বিষয়টি জানার পর বিএসএফ এর সাথে আলোচনা করে বিজিবি। পরে কাজ শুরু করতে শ্রমিকদের আবারও নির্দেশ দেয় বিজিবি। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আতাউল গনি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে জেনারেল এমএজি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ.শ.ম রিদওয়ানুর রহমান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে জেনারেল ওসমানীর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। গ্রাহকদের আরও উন্নত ও ক্যাশলেস ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম এমবিএল রেইনবো অ্যাপে আরও নতুন পরিষেবা যুক্ত হয়েছে। এমবিএল রেইনবো অ্যাপে গ্রাহকরা আরটিজিএস, এনপিএসবি দিয়ে তাৎক্ষণিকভাবে এবং বিইএফটিএন এর মাধ্যমে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেও তহবিল স্থানান্তর করতে পারবেন। এই সেবাগুলো উদ্বোধন উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান গ্রাহকদের জন্য নতুন এই অ্যাপের উদ্বোধন করেন। রাস্তা ও ড্রেনেজ প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে অভিযানে দুদক কার্যালয়ের একটি প্রতিনিধি দল সিটি কর্পোরেশন কার্যালয়ে গেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন কর্পোরেশন কর্মকর্তারা। পরে সেখান থেকে তথ্য সংগ্রহ করে নগরীর আমলাপাড়া ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ পরিমাপ করে প্রাথমিকভাবে অনিয়মের কথা জানান দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারওয়ার হোসেন। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্প সহ নানা প্রকল্পে অনিয়মের অভিযোগ করছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর লালখান বাজারের একটি কনভেনশন হলে চট্টগ্রামে কর্মরত টিভি রিপোর্টার্সের আয়োজিত উন্নত চট্টগ্রামের স্বপ্ন পরিকল্পনা থেকে বাস্তবায়ন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। শাহাদাত হোসেন বলেন, অনিয়মের পাশাপাশি স্বজন প্রীতির কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে। কুমিল্লার গোমতী নদীতে মৎস্য শিকার উৎসব শুরু হয়েছে। সকালে কুমিল্লা সদর উপজেলা সীমান্তবর্তী কটকবাজার এলাকায় গোমতী নদীতে মাছ শিকার শুরু হয়। কনুই জাল, পোলো ও খালি হাতেই মাছ শিকার উৎসবে যোগ দেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শৌখিন মৎস্য শিকারীরা। মাছ শিকার শেষ হয় চাঁদপুর ব্রিজ এলাকায় গিয়ে
বছরের এই সময়টাতে গোমতীর পানি একেবারে তলানিতে গিয়ে ঠেকে, আর তাতে মাছ শিকারের উপযুক্ত সময় হয়ে ওঠে। নারায়ণগঞ্জের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্নভাবে অনুপ্রাণিত এবং উৎসাহ দিয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। কুষ্টিয়ার দৌলতপুরে 2 দিন ব্যাপী গরিব ও অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সকাল থেকে নাসিরউদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন নাসিরউদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের সভাপতি আনোয়ারা বিশ্বাস। 2 দিন ব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় 3000 নারী পুরুষ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এদের মধ্যে অপারেশনের জন্য অন্তত 1500 রোগীকে খুলনা বিএনএসবি হাসপাতালে পাঠানো হবে। বান্দরবানে জাতীয় নাট্যোৎসব 2025 ঘিরে মঞ্চনাটক অনুষ্ঠিত হয়েছে। গত রাতে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে অডিটোরিয়ামে 20 জন তরুণ নাট্যশিল্পীদের অংশগ্রহণে মঞ্চায়িত হয় মঞ্চনাটক চাইং জা খ্রাং। এই নাটকে পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভুলে সবাই বাংলাদেশি অভিনয়ের তর্কে এবং নাচ গানের তালে নাট্যশিল্পীরা বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাসিরউদ্দিন। BNP Acting Chairman Tariq Rahman said the time has come to restore the voting rights and the people will elect their representatives. He came up with the remarks while virtually addressing the Noral District BNP Council in the afternoon. The BNP Acting Chief said they will rebuild Bangladesh following their 31 points charter if people vote BNP to power. Terming Sheikh Hasina as a fascist killer, Tariq Rahman said she robbed of people's voting rights to cling on to power. বাংলাদেশের সামনে সময় এসেছে যেই ভোটের অধিকারের দাবিতে মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। Advisor Nahid Islam has said the ultimate goal of the interim government is to formulate the July Charter by reaching a consensus with political parties on necessary reforms. In an interview with NTV, the Mass Uprising leader said the tension with India will lessen only when Delhi changes its perspective on the ousted Awami League. আমাদের একটা ঐক্যমত্যের একটা হচ্ছে চুক্তি বা স্মারক আসলে তৈরি করা উচিত, যে সামনের যেই আসুক সরকারে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে, সংবিধান থেকে শুরু করে অন্যান্য যে সংস্কারের জায়গাতে সেই কমিটমেন্টটা এবং সেই ধরনের আর আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নির্বাচনে যাওয়ার আগেই, যে নির্বাচনের মধ্যে যারাই আসবে তারাই সংস্কারগুলো অব্যাহত রাখবে। ফলে তো সেই জায়গায় আমরা সবাইকে এক জায়গায় নিয়ে বাংলাদেশের রূপরেখাটা সরকারের পক্ষ থেকে তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা লিখিত চুক্তিনামা হবে, সেই পরিকল্পনা এই সংস্কার কমিশনটা কাজ করবে। তো ভারত সরকার বাংলাদেশের এই যে পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, মনে হচ্ছে কোনোভাবে যেন তারা এটা মেনে নিতে পারতেছে না এই বাস্তবতাকে, এবং তারা আওয়ামী লীগকেই সমর্থন করার চেষ্টা, তাদের ভিতরে প্রবণতা দেখা যাচ্ছে, তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, সেখানে তারা রাজনৈতিক কার্যক্রম করছে।
তো সেই জায়গা থেকে ভারত যদি চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে, তাহলে অবশ্যই তাকে আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে এবং বাংলাদেশের যে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক সেই দিকেই ভারতকে আগাতে হবে। Police have charged batons and used tear gas and water cannons on assistant teacher candidates for government primary schools who were protesting at the Secretariat against a High Court verdict that cancelled their appointments. Police barred the protesters as they marched towards the Secretariat at about 3 p.m. The protesters remain at the barricade where authorities continue efforts to disperse them using water cannon. Later, police charged batons and used tear gas to remove the protesters from the road in front of Shikha Bhavan near the Secretariat. Earlier in the day, the protesters staged a rally at Dhaka Shahbag demanding reinstatement of their recruitment order. The third phase of the second segment of the Vishwa Ijtema's 58th edition concluded with the Akhiri Monajat on the banks of the Turak River in Tongi, Gazipur. India's Maulana Saad Khandalvi's eldest son, Maulana Yusuf bin Saad, conducted the prayers of the last phase. Prayers have been offered for the guidance of the global Muslim Ummah, salvation in the world and the hereafter, for the spread of Islam everywhere. Additionally, supplications were made for forgiveness of all kinds of sins. স্বাস্থ্য খাতে চিকিৎসক সহ প্রয়োজনীয় 5,000 পদ সৃজনের চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি সুশাসন ও গণতন্ত্র নিশ্চিতে জেলা প্রশাসকরা ভূমিকা রাখতে পারেন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এছাড়া ফেব্রুয়ারির মধ্যে বার্ষিক পরীক্ষা হয় এমন সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছবে বলেও জানান তিনি। বিকেলে জেলা প্রশাসক সম্মেলনে আলাদা সেশন শেষে সাংবাদিকদের এসব বলেন তারা। রিপোর্ট করছেন রুকরউদ্দিন। 5 আগস্টের পর ঠিকাদারদের আর খুঁজে না পাওয়ায় স্থানীয় পর্যায়ে অনেক উন্নয়নমূলক কাজ থেমে আছে। সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার পাশাপাশি জানুয়ারি থেকে শুরু হওয়া অবকাঠামোগত কার্যক্রম নজরদারি করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে রোববার থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী সম্মেলনের প্রথম সেশনে। আসছে বাজেটে উন্নয়ন বরাদ্দের চেয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে মান বাড়াতে বরাদ্দ বাড়বে বলে সাংবাদিকদের জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। উন্নয়ন বাজেটে বরাদ্দর দিক থেকে খুব বেশি বরাদ্দ না থাকলেও পুরো বাজেটে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতে আমাদের চেষ্টা করব যে অন্তত আনুপাতিকভাবে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বরাদ্দ দিতে। যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। সুষ্ঠু নির্বাচনের সাথে সাথে সুশাসন নিশ্চিত করাও বর্তমান সরকারের লক্ষ্য, যা পূরণে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। সামনে একটা নির্বাচন আসছে এবং সেই নির্বাচনকে কি করে সুষ্ঠু করা যায়, একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন। আর বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সেশনে জেলায় জেলায় হাসপাতালগুলোর কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন জেলা প্রশাসকরা। আপনারা জানেন যে পদ সৃষ্টি করা এবং তার যে আর্থিক সংশ্লেষ সেটা একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু আমরা ইতিমধ্যে 5,000 পদ সৃজনের জন্য প্রক্রিয়া শুরু করেছি। আর স্বাস্থ্য খাতে দেশের প্রচলিত আইন প্রয়োগে জোর দেবার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। আইনের প্রয়োগটা দিয়ে আমরা কি করে যারা দুষ্টুমি করছে তাদেরকে কিভাবে শাস্তি করা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় এসেছে ভোটের অধিকার প্রতিষ্ঠার। ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে দেশের নেতৃত্ব কারা দেবে। জনগণের সমর্থন পেলে যে কোনো মূল্যে দেশ পুনর্গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। মুনির চৌধুরীকে সাথে নিয়ে নড়াইল থেকে ইমরুল আহসানের রিপোর্ট। ছবি তুলেছেন ইউনুস আলী। 8 বছর পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিল। এই উপলক্ষে চিত্রাপাড়ায় শহরে ছিল উৎসবের আমেজ। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের সুযোগ করে দিতেই তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। বিএনপির 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও রেখে গেছে ধ্বংসের চিহ্ন। আমরা দেখেছি কিভাবে বিগত 15 বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা দেশের প্রতিটি মানুষ
আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য, যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবে নড়াইলের মাটিতে। সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে, দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে। মানুষ ভোটের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কারা। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। সব সংকটে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এবারও মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বলেন, শুধু দল পুনর্গঠনই নয়, দেশকেও পুনর্গঠন করতে চান তারা। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। নির্বাচন ও সংস্কার ইস্যুতে আরও একবার দলের অবস্থান তুলে ধরলেন তারেক রহমান। বলেন, ভোট দেরিতে হলে নানামুখী ষড়যন্ত্র ও সংকট বাড়বে। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, নির্বাচনে বৈতরণী পার করতে হলে জয় করতে হবে মানুষের মন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, নড়াইল। নির্বাচনকে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রে পৌঁছতে পারে দেশ। আর দেশে আবারও ১-১১ সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা হাতছাড়া করা যাবে না। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রের বাস্তবায়ন প্রতিষ্ঠিত হলে নির্বাচন একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এদিকে ফেনীতে এক সমাবেশে স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কেউ দাবি করছে অনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ আমি বলতে চাই না, কিন্তু এইটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায়, বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নাই। সিরাজগঞ্জ জেলার নতুন আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কোনো নজির নেই। আমরা স্থানীয় সরকার নির্বাচন করব না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। রাজধানীতে পৃথক আরেকটি অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ১-১১ মতো পরিস্থিতি তৈরি হলে দেশ আবারও অন্ধকারের দিকে যাবে। ১-১১ যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাই। যদি সেটাই হয়, তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি, কেমন প্রার্থী চাই, সেগুলো কিন্তু সব ভেস্তে যাবে। ষড়যন্ত্র এড়াতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আত্মশুদ্ধি ও গুনাহ মাফি ফেরিয়াদ করে আখেরি মোনাজাত হয়েছে টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার মানুষ। দুপুর 12টা 38 শুরু হওয়া মোনাজাত চলে প্রায় 24 মিনিট। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। নাজিবুর রহমানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা 12টার পর জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিন পতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন মহান আল্লাহর দরবারে।
আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ বাতাস মুখরিত করে মহামহিমের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি। মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় 24 মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। রোববার সকালে চারিদিক থেকে অনেক মুসল্লি টঙ্গীতে পৌঁছান। মোনাজাতের আগে ইস্তেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশেপাশের রাস্তা অলিগলিতে অবস্থান নেন। যে হাদিসের কথা বলেই করে এগুলো আমরা শুনতাছি। আমরা শিখলাম দিনের পথে চলা ও মেহনতি করা। দাওয়াতের কাজের জিম্মাদারি আল্লাহ পাক দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য এখানে আমরা আসছি। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করুন সবার। আল্লাহ তাআলা যেন সারা কায়নাতের উম্মতকে ক্ষমা করে দেন, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া ছিল। প্রত্যেক মুসলমান যেন দিন নিয়ে চলা সহজ হয়। দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানকে হেদায়েত দিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি বিশ্ববাসীর জন্য, সমস্ত মুসলমান যাতে ভালো থাকে। এর মধ্য দিয়ে শেষ হলো এবারের 58তম বিশ্ব ইস্তেমা। আগামী 18 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবেন সাদ অনুসারীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বেশিরভাগ স্বর্ণ আসে চোরাই পথে, তাই ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ 5 থেকে 3% করার প্রস্তাব দেন। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনে রেট আরও কমানো হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিটার্ন জমা দানের সময় আর বাড়ানো হবে না বলে জানান তিনি।